খেলা জমে গেল বাংলাদেশে। কিরকম না, আজ সুপ্রিম কোর্ট সেই 2004-এর 21শে আগস্ট যে গ্রেনেড হামলার মামলা ছিল, সেই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমেত সমস্ত আসামিদের খালাস দেওয়ার ব্যাপারে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন। মানে যে বাংলাদেশের আপিল বিভাগ সুপ্রিম কোর্টের, তারা বহাল রাখলো হাইকোর্টের দেয়া রায়। হাইকোর্টের দেয়া রায়টা কি ছিল? হাইকোর্টের দেয়া রায়ে যে গ্রেনেড হামলা মামলায় বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমেত সমস্ত আসামিদের বেকসুর খালাস দিয়ে দেয়া হয়। অর্থাৎ সেদিন যে 19 জন মানুষ সেই 21শে আগস্ট 2004-এ মারা গিয়েছিলেন এবং যে কয়েক শত মানুষ যে ভয়ঙ্করভাবে আহত হয়েছিলেন, সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট বলে দিল যে এই ব্যাপারে যাদের বিরুদ্ধে মামলা চলছে তারেক রহমান সমেত, তাদের কারোর কোনো রকম এই ঘটনার সাথে যোগাযোগ নেই। তো এটা এমনভাবে এই যোগাযোগের কথাটা এমন সময় বলা হলো। এইবার আপনাদেরকে একটু পুরনো দিনের সাথে একটু ফেরত নিয়ে যাই। একটু পুরনো দিনে আপনারা জানেন যে কয়েক মাস আগে যে আমাদের যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি লন্ডনে গিয়েছিলেন। লন্ডনে তিনি রাজার কাছ থেকে রাজা চার্লসের কাছ থেকে একটা পুরস্কার নেওয়ার ব্যাপার ছিল, খুবই সাধারণ পুরস্কার। কিন্তু অসাধারণ ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে তিনি গিয়েছিলেন লন্ডনে তারেক রহমান, বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার কাছে গিয়েছিলেন, তার সাথে যোগাযোগ করে আমেরিকার একটা যে ইস্যু চলছে, আমেরিকা যে লাইনে প্রেসক্রিপশন বাংলাদেশ নিয়ে করছে, সেই প্রেসক্রিপশন বহাল রাখার জন্য তিনি গিয়েছিলেন তারেক রহমানের সঙ্গে দেখা করবার জন্য। একদিকে তিনি গিয়েছিলেন তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্যে, আবার ওই একই সময়ে একই দিনে তিনি করলেন কি, তার সরকার, তার প্রশাসন, তারা করলো কি, সুপ্রিম কোর্টের তারা অ্যাপিল করে দিয়ে দিল, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করে দিয়েছিল। মানে কি অদ্ভুত ব্যাপার দেখুন, যে এই সরকারের প্রধান উপদেষ্টা যাচ্ছেন লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করতে, আর তারই সরকার হাইকোর্ট যে তারেক রহমান সমেত বাকিদেরকে যে খালাস দিয়েছিলেন তার বিরুদ্ধে সেই খালাসের আদেশ, সেই আদেশ তারা বানচাল করে খারিজ করে দেওয়ার জন্য তারা গেলেন আপিল বিভাগে। অর্থাৎ সরকারের মধ্যে যে দুটো স্রোত দেখা যাচ্ছে। বলা হচ্ছে যে এই যে আপিল বিভাগে চলে গিয়েছিল সরকার, এটা নাকি মানে এটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা তার মতের বাইরে গিয়েছিলেন কি, তার মত নিয়ে যাওয়া হয়েছিল। কারণ প্রধান উপদেষ্টাকে দেখেছি এক এক সময় একই মুখ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেন। তো হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে থাকা 6 সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এই রায় দিয়েছেন কিছুক্ষণ আগে। হাইকোর্টের রায়ের কিছু অংশ তারা সংশোধন করেছেন এবং প্রত্যাহার সাপেক্ষে পর্যবেক্ষণ সমেত এই রায় তারা দিয়েছেন। রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর গত 21শে আগস্ট পঞ্চম দিনে, মানে তার আগে 4টে দিন হয়েছিল আপিল, পঞ্চম দিনে 21শে আগস্ট সেই শুনানি শেষ হলো এবং আদালতের রায়ের জন্য সেদিনই 4 সেপ্টেম্বর আজকের তারিখ ধার্য করা হয়েছিল এবং সেই মতো আজ সর্বসম্মতিতে এই রায়টা দিলেন আপিল বিভাগ। সকাল 10:05 এজলাসে আসেন বিচারপতিরা। আসন গ্রহণ করার পর প্রধান বিচারপতি রায় ঘোষণা শুরু করেন। 13 রায় ঘোষণা শেষ, মানে 10:18 রায় ঘোষণা শেষ হয়ে যায়। এইবার 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়
এতে 24 জন নিহত হন, আহত হন সেই মিটিংয়ে সবাই যারা এসেছিলেন শতাধিক নেতাকর্মী। এবং বলা হয়েছিল যে এই আক্রমণের লক্ষ্য ছিলেন স্বয়ং শেখ হাসিনা। এবং এই ঘটনায় করা মামলায়, হত্যা ও বিস্ফোরক মামলা, 2018 সালের 10 অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একে রায় দেন। সেই ট্রাইব্যুনাল রায় দেন। রায়ের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোন দলের? বিএনপি দলের, বিএনপি এবং যে তখন জামায়াতের যে মিলিত সরকার, জোট সরকার, সেই সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, এদের সমেত 19 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তারেক রহমান সহ 19 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, অর্থদণ্ড দেন যে বিচারিক আদালত। রায়ের পর 2018 সালে যে বিচারিক আদালতের রায়, সেই রায়ের মামলা সহ 2টি নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায়। কেন হাইকোর্টে আসে? কারণ হচ্ছে ডেথ রেফারেন্স মামলা, ডেথ যদি সেন্টেন্স দেওয়া হয়, সেই মামলা তার হাইকোর্টের অনুমতি লাগে সেটা কার্যকর করার জন্যে। সুতরাং ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। কোনো ফৌজদারি মামলায় বিচারিক আদালতের রায়ে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন লাগে, সেই জন্যে এসেছিল। পাশাপাশি এই দণ্ডের বিরুদ্ধে আসামিদের জেল আপিল করে, তারা রেগুলার আপিল করে এবং বিভিন্ন রকমের আবেদন তারা করার সুযোগ পেয়েছিলেন এবং সেটা করা হয়। এবং এইগুলো সব একসাথে চলছিল। 21শে আগস্ট যে গ্রেনেড মামলা, সেই সময় বাংলাদেশে ছিল বিএনপি জামাতের সরকার এবং সেই মামলার ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্ট গত 31শে অক্টোবর শুনানি শুরু করে। মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে গত 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধেই হাইকোর্ট 1 ডিসেম্বর যে রায় দেন, সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এই আপিল বিভাগে চলে যায় বাংলাদেশ সরকার এবং বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স আগেই নাকচ করে দিয়েছিল হাইকোর্ট, তার বিরুদ্ধে যায়। এবং আজকে যে ব্যাপার হলো, অর্থাৎ তারেক রহমান সাহেব যে সরকার যে তাদের বিচারে তাদের খালাসের রায়ের বিরুদ্ধে যে আপিল করেছিল, সেই রায় আজকে বাতিল করে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের ডিভিশন বেঞ্চ। তাদের যে বেঞ্চ, সেটা বাতিল করে দিলেন। এই যে বাতিল করে দেয়াটা, মানে সৈয়দ রিফাত আহমেদ খেললেন পরিষ্কারভাবে, এখানে খেললেন যে সেটা হচ্ছে বর্তমানে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তার যে লাইনে তিনি চলছেন এবং মার্কিন লাইন, আমেরিকান লাইন, সেই লাইনে গিয়ে তিনি এই রায়টা, এই যেটা হাইকোর্টের যে খারিজ করে দিয়েছিল, সেইটাই বহাল রেখে দিয়েছেন। তাহলে এই রাউন্ডে জিত হলো কার? জিত হলো ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে যে আমেরিকার লাইনে চলছেন, সেই লাইনের জয় হলো। তার মানে তারেক রহমান তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন। আজকে এত তাড়াতাড়ি এই রায়টা যে ঘোষণা করা হলো সৈয়দ রিফাত আহমেদকে দিয়ে, মানে চিফ জাস্টিসকে দিয়ে, এর পেছনে ভূমিকা আছে আমেরিকার, ভূমিকাও বড় ভূমিকা। কারণ আমেরিকার যে সার্চ দ্য অ্যাফেয়ার্স, যিনি ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, তিনি একাধিকবার ফোনে কথা বলেছেন প্রধান বিচারপতির সঙ্গে। তিনি প্রধান বিচারপতির বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন এবং অবশেষে এই রায়টা আজকে বার করে দিলেন প্রধান বিচারপতি। এই রায়ের ফলে উপকৃত হবেন কারা? উপকৃত হবে আমেরিকার যে লবিটা রয়েছে এখন, সেইটা উপকৃত। এর ফলে উপকৃত হবেন বিএনপির ভোটে দাঁড়াবার অধিকার ছিল না তারেক রহমানের। কারণ সম্প্রতি একটা যে সংশোধনী তৈরি হচ্ছে, সেখানটায় বলা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে, সেখানে বলা হচ্ছে যারা বিদেশে পালিয়ে আছে তাদেরকে
এখানটায় তাদেরকে ভোটে দাঁড়াবার অধিকার থাকবে না। এখন ভোটে দাঁড়াবার অধিকার তাহলে সঙ্গত কারণেই যে তারেক রহমানের ছিল না, এখন তারেক রহমানকে মুক্তি দিয়ে তাকে ভোটে দাঁড়াবার এবং ভোটে দাঁড়াবার সুযোগ পাওয়ার সাথে সাথে দেশের প্রধানমন্ত্রী হবার সুযোগটা আজকে তৈরি হয়ে গেল। এর ফলে হেরে গেল কিন্তু যে পক্ষ, সেটা হচ্ছে জামাত সমেত যারা নির্বাচনের বিরুদ্ধে, তারা কিন্তু আজকে অনেকটাই পিছিয়ে গেল, তারা পিছনে চলে গেল। আপনাদের মনে আছে যে এই নির্বাচনের বিরুদ্ধে কাজ করছে, নির্বাচনের বিপক্ষে যে শক্তিরা কাজ করছে, তাদের মধ্যে জামাত হচ্ছে অগ্রগণ্য, এনসিপি অগ্রগণ্য। যদিও এনসিপির একটা শাখা, একটা গোষ্ঠী, তারা আবার ভোট চায় এখনই, তারা চায় এখানে বিএনপি ক্ষমতায় আসুক এবং বিএনপি ক্ষমতায় আসার পর সেই জায়গাটায় তারেক রহমান রাষ্ট্রপতি হলে আমেরিকার যে প্রেসক্রিপশন, এই যে বাংলাদেশে তারা যে পা রাখতে চাইছে, সেই পা রাখাটা, তাদের ঘাঁটি তৈরি করাটা, এটা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে করা হলো আজকে, যেটা হলো, এটা কি অন্য লবি, অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে যে লবি, সেই লবি এখন কারা? সেই লবি তো শুধু তো এখন জামাত নেই, শুধু এনসিপির একটা গোষ্ঠী নেই, সেই লবির মধ্যে রয়েছে ভারত, চীন, রাশিয়া। তারাও এই মুহূর্তে যে চাইছে, তারা ভারত চাইছে এবং এরাও চাইছে যে নির্বাচন হোক, কিন্তু নির্বাচনটা হবে, সেটা নির্বাচনটা হবে সবাইকে নিয়ে, অর্থাৎ আওয়ামী লীগও সেই নির্বাচনে থাকবে, ইনক্লুসিভ নির্বাচন তারা চায়। আজকে তার মানে খেলা জমে গেল যে এইবার ভারত, চীন, রাশিয়া আমেরিকাকে পা জমাতে দিয়ে, বিএনপিকে জিতিয়ে দিয়ে তারেক রহমানকে ক্ষমতায় নিয়ে আসবার যে লাইন চালিয়েছে এখন আমেরিকা, তার সাথে কি তারা যুক্ত হবে? অবশ্যই যুক্ত হবে না। ফলে আজকের এই রায়ের ফলে বাংলাদেশে কিন্তু ঝামেলা, গন্ডগোল, লড়াই, অস্থিরতা আরও বেড়ে যাবে। এটা লিখে নিন। সৈয়দ রিফাত আহমেদ তিনি বড় মানে তড়িঘড়ি করে আজকে তিনি রায় দিলেন, এবং এই রায়ে মনে রাখতে হবে এর পরের রায়টা যেটা আসছে, সেটা আসবার সম্ভাবনা, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে সেখানে শেখ হাসিনাকে দণ্ডিত করার ব্যাপারটা। যদিও আমি এখনো স্পষ্ট করে আমি বলতে চাইছি, সেটা হচ্ছে এই রায়ের বিরুদ্ধে, এবং ভোট কিন্তু ইউনূস সরকারকে রেখে হোক, ভোট হবে না, এবং ইনক্লুসিভ করে ভোট করতে হবে। ভারত যে কথাটা বারবার বলছে, সেই দিকে এখন চলবে। বাংলাদেশ কিন্তু আরো অস্থিরতার দিকে যাবে।